ভালো চাটা ভালো কিন্তু গুড টি। শুভেন্দা বল। আমি অমিতদার সঙ্গে একটা অ্যালবাম তৈরি করেছিলাম, ওটা নিয়ে কথা বলবো। এত ভালো অ্যালবাম হয়েছিল সেটা, মানে আমার জীবনের বোধহয় মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যালবামস আর কি। উই টক অ্যাবাউট যে ওটার নেক্সট এডিশন আমরা কবে করব। এবার ঘটনা হচ্ছে যে আমি মাঝখানে আরেকটা অ্যালবাম করছি, ফসিলসের যেটা নেক্সট অ্যালবাম। এটার কি একটা স্ট্যান্ড পাওয়া যাবে? একটা স্ট্যান্ড আমার কাছে তো আছে। হ্যাঁ, একটা অনেক স্ট্যান্ডই আছে আমাদের স্টুডিওতে। আরে ইউকেলেলি টাইপের না এটা? ছোট না, এটা মানে ফুল গিটার। মানে এই এড শিরান এইটাই বাজায়, মানে okay. এটাই প্রথমে বাজাতো, তারপরে ওর জন্য একটু আলাদা করেছে। বাট সেম গিটার। অরিজিৎ এটাই বাজায় স্টেজে, এটাই বাজে অরিজিৎ। আমি তো আমার শো করি, একক শো এটাতেই করি মোস্ট অফ দ্য টাইমস। চা খাবি? ও দেবে আমাকে কিছু না কিছু। এটা কি চালু ছিল নাকি? বড় চুলের অনেক সমস্যা আছে। অমিতদার বড় চুল আগে ছিল, জানবে, আর কোকড়া চুল হলে তো আরোই খারাপ। আমারও ছিল কলেজ লাইফে। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন। প্রথম এপিসোড আজ শুট হতে চলেছে। আমার সাথে মাইটি অমিত অ্যান্ড রূপম ইসলাম। নমস্কার। অ্যান্ড আমি এত খুশি রূপম যে তুই টাইম দিতে পেরেছিস। অমিত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোদের। থ্যাংক ইউ সো মাচ। আর তার থেকে বড় কথা, তুই তো স্টুডিওটা দিয়েছিস আমাদের শ্যুট করবার জন্য, এটার জন্য তোকে ডাবলি থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো যাই হোক, প্রথমে যেটা আমি, আচ্ছা, এই আড্ডাটার একটা আমি বলে দিচ্ছি। এই আড্ডায় কিন্তু মানে তুই আমাকে কিছু প্রশ্ন করতে পারিস, আমি তোকে প্রশ্ন করব, তুই অমিতকে করতে পারিস, অমিত তোকে করবে। মানে আমাদের একটা যেরকমভাবে আমরা কথাবার্তা বলি সেইভাবেই চলবে। ইউজুয়াল যেভাবে আমরা পডকাস্ট করি আমরা সেভাবে ঠিক করছি না, এটাকে একটু অন্যভাবে ভেবেছি আমি। কারণ তোদের কিছু হয়তো প্রশ্ন থাকে, তোরা আমাদের একটু দেখেছিস তোদের কলেজ লাইফে, সেখান থেকে এই জার্নিতে তোদের যদি কিছু প্রশ্ন থাকে। দেখাশোনা দুটোই, মানে হ্যাঁ, দেখাশোনা দুটোই। যেরকম অমিত দাদের দেখেছি, শিবা, তারপরে ডি ফর ব্রাদার্স, অফকোর্স সেই অ্যালবাম এখনো আমার কাছে আছে। আর শুভেন্দার ক্ষেত্রেও তাই, কর্মারও অ্যালবাম আমার কাছে আছে। হ্যাঁ, সেটা যখন আমার ছেলে সম্বিত এসে বলেছে, বাবা জানো তো রূপমদার বাড়িতে, বা রূপম কাপু কি বলে তোকে? রূপমদাই বলে। রূপমদার বাড়িতে তোমার দুটো ক্যাসেট আছে। বাড়িতে আমি যাতে উঠলাম। হ্যাঁ, অমিতদাকেও আমি দেখিয়েছি। না, এগুলো ভালো লাগে যে তুই সব রকম গান বাজনা শুনেছিস এবং শুনে আজকে নিজের মতন করে একটা সুন্দর সংসার। মানে তোমরা যে ডিপার্টমেন্টের মানুষ, মূলত মানে তোমাদের মানে যে কোনো ধরনের মিউজিকই তোমরা আছো, কিন্তু ইনস্ট্রুমেন্টাল তো সেই জায়গাটায় আমি একটা সময় রেগুলার আমার কলেজ থেকে চলে যেতাম ম্যাক্সমুলার ভবনে। সেখানে বিরাট ইনস্ট্রুমেন্টাল কালেকশন ছিল। আমি গিয়ে শুনতাম, জাস্ট বসে বসে আমি শুনতাম, কানে হেডফোন লাগিয়ে। ওরা হেডফোন দিয়ে দিত, আর অ্যালবাম আমরা চুজ করতে পারতাম। সাবস্ক্রাইবার যারা, মানে যারা লাইব্রেরিটা ইউজ করছে, তারা অ্যালবাম বেছে দিত। আমরা র্যান্ডম অ্যালবাম বেছে দিতাম। কখনো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতাম, কখনো জ্যাজ শুনতাম, কখনো ফিউশন শুনতাম। সো ওই শোনার ব্যাপারটা একদম প্রথম থেকে ছিল। এবং মাঝে মাঝে ওইখানে, ওই প্রাঙ্গণে, আমি তো অমিতদাকে ওখানেই দেখেছি বাজাতে। সো তোমাদের বিরাট 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 ভক্ত। এবং তুমি আজকে আমাকে বলেছো যে প্রথম এপিসোডে তোকে চাই, এটা আমার কাছে একটা আদেশ, এবং আমি সেই আদেশ পালন করেছি। সত্যি মানে আমার একটা বড় সৌভাগ্য। আমি বেশি কথা বলছি, সংযোজক যেহেতু বলেই দিয়েছে যে যে কেউ ফ্রি এখানে কথা বলবার জন্য, এবং যে কোনো ডিরেকশনে কথা হতে পারে। তো দুজনকে আমি বলবো যে এই দুই মায়েস্ট্রোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। অমিতদার সঙ্গে বহু বেশিবার কাজ করেছি আমি, কারণ
বহু প্লেব্যাক অমিতদা বাজিয়েছে। নীলের সঙ্গে এক সময় রেগুলার অমিতদাকে পেয়েছি আমি, নীল দত্তের যা মিউজিকে যা যা কাজ করেছি আমি। তারপরে ফাইনালি আমি আর অমিতদা মিলে একটা অ্যালবাম করি, যে অ্যালবামটার নাম হচ্ছে আমি। এবং এই প্ল্যানটা শুভেন্দা, অমিতদার সঙ্গে অ্যালবাম করব, এটা আমি একদম আমার প্রথম যে অ্যালবাম হয়েছিল HMV-তে 98-এ, সেই অ্যালবামটা আমি অমিতদাকে অ্যাজ মাই প্রডিউসার, মিউজিক্যাল প্রডিউসার চেয়েছিলাম, কিন্তু সেই সময় পাওয়া যায়নি, যে কোনো কারণেই হোক। HMV-রও নানা রকম লিমিটেড রিসোর্স ছিল, যার ফলে সবসময় পাওয়া যায়নি। আমরা মাত্র 3.5 দিনে অ্যালবামটা করেছিলাম, যেটা অমিতদার ক্ষেত্রে সম্ভবই হতো না। অমিতদা ইলেবোরেটলি করবে ভেবেছিল। তো আলটিমেটলি আমি বেবিদার সঙ্গে করি, শোভন মুখোপাধ্যায়, সেটাও খুব সুন্দর কাজ হয়েছে। কিন্তু অমিতদার সঙ্গে আমার এই কাজটা করবার সেই যে আগ্রহ, নীল রং ছিল ফ্যান্টাস্টিক। তো অমিতদার সঙ্গে আমার কাজের যে স্বপ্নটা ছিল, সেটা আমরা আমিতে এসে পূরণ করি, এবং 8টা গান আমরা করি অ্যাকুস্টিক। এখন যখনই আমাদের দেখা হয়, তখনই আমি আর অমিতদা আমরা দুজনেই বলি যে নেক্সট কাজটা কবে। তবে মাঝখানে আমরা ফসিলসের নতুন অ্যালবাম করছি, সেই কাজটা শেষ হলেই আমি সবাইকে কথা দিচ্ছি, আমি অমিতদাকে বলেই রেখেছি। এবং আমাদের তখন কিন্তু 8টা গান নিয়ে কথা হয়নি, আরো অনেক বেশি গান নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এর মধ্যে আরো কিছু কিছু গান আছে যেগুলো অমিতদার খুব পছন্দ, আমার মনে আছে। তো আমি আবার অমিতদার দরবারে হাজির হয়ে যাব। অফ কোর্স। তো ওই অ্যালবাম থেকে জাস্ট একটা গান শোনা যাবে, জাস্ট কয়েক এক লাইন দু লাইন হোয়াটএভার। হ্যাঁ নিশ্চয়ই, আমি যদি একটু বাজাও জাস্ট। আমার মনে আছে রূপম বালে আই ক্যান জাস্ট প্লে জাস্ট মানে আমাদের বন্ধুদের জন্য টিউন ডিফারেন্টলি। বইচোর বইটাই পারে নিজেকে লুকোতে, এক পলকেই ব্যাস হয়ে যাবে এতটুকু। তুই ছবি বলে তাই কাপে বইটার বুক, তবু বোকা পরিচয় হাত দিলি অন্যতে। যাব বই মেলাতে, পকেটে পয়সা নেই, কাঁধে ঝোলাটা আছে আর স্বপ্ন আছে, বাড়ে কাগজের দাম, ঝরে পাঠকের ঘর, কেনা সহ্য কেনা সাধ্যতে নেই, তবু চোখ বোলাতে আর নতুন বাধাই এর গন্ধটা চাই, তবু মনে খচ খচ কিছু আশার খরচ, ধুলো ধোয়ার দূষণ, তারই মাঝে গুঞ্জন ওঠে মৃদু ধিক্কার, হাতে নাতে গ্রেফতার। বইচোর 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 বইচোর। এই গানটা আমি কিন্তু সিলেকশন থেকে আমার মনে হচ্ছিল যে এই গানটা একটু লঘু গান, এটা বাদ দেবো, কিন্তু অমিতদা তারপরে এমন ফ্যান্টাস্টিক ওটার অ্যারেঞ্জমেন্ট করলো যে এই গানটা ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস অফ দ্য অ্যালবাম হয়ে দাঁড়ালো। এটা অমিতদার ভেরি গুড ভেরি গুড। যাই হোক, নাইস, অনেকদিন পরে ফ্রেশ লাগছে, মিক্সড ইন দ্যাট রুম না? দ্যাট রুম। আচ্ছা, আমরা আগে এগোবার আগে জাস্ট তোদের দুজনের কাছেই আমার একটা প্রশ্ন, মানে এটা দুজনে আলাদা করে উত্তর দিতে পারি। আমার মনে হয় এবার একটু ওই দিকটায় শিফট করো, কারণ আমি অনেক বেশি কথা বলি। না না না, দুজনকেই চুপ করে আছে। না না, আচ্ছা অমিতকেই জিজ্ঞেস করছি। হ্যাঁ একদম, অমিতদাকে জিজ্ঞেস করো। হোয়াট ইজ মিউজিক টু ইউ? মিউজিক বলতে তুমি কি বোঝো? আমি তোকেও জিজ্ঞেস করবো, এবং তুই কন্ট্রাডিক্ট করতে পারিস, কিন্তু মানে এটা কোনো ব্যাপার। আমার কন্ট্রাডিকশন হবে না অমিতদার সাথে। অমিতদা কিছু বলে দিলে শিক্ষক। হ্যাঁ, আমি অমিতদার কাছে মিউজিক শিখিনি, কিন্তু মানে কাছে গিয়ে মিউজিক না শিখলেও যে অমিতদাদের যে ঘরানা বা অমিতদাদের যে দর্শন, সেই দর্শনে কিন্তু আমি সবসময় বিলিভ করে এসেছি। এবং তোমার সঙ্গে কাজ করতে গিয়েও দেখেছি যে আমাদের কি মনের মিল, কি মনের মিল। আমরা স্টেজে একসঙ্গে যখন বাজালাম, সেই ব্যাপারে আমি বলবো, আমি আজ সেটা বলবোই। আমি আরেকটা যে অ্যাওয়্যার থাকা, মানে নট নেসেসারিলি যে ফর্মালি ক্লাসে আসছো, ক্লাস করছো, বাট জাস্ট এই যে হ্যাঙ্গিং আউট, এই যে অ্যাওয়্যার থাকা, ওইটাই
সেন্সিটিভিটি আর কি, ওইটাই শেখা। তো বলো না মিউজিক, মিউজিক মানে তুমি এতদিন গান বাজনা করছো, তোমার কাছে যদি বলা হয় হোয়াট ইজ মিউজিক টু ইউ, আমি রক মিউজিক আমি ওকে পরে জিজ্ঞেস করবো, বাট মিউজিক ইন জেনারেল তুমি মিউজিককে কিভাবে ডিফাইন করবে? ইটস লাইক ব্রিদিং, ইটস লাইক বিং। ব্রিদিং মানে কি, মানে তুমি ব্রিথ করছো তো ওটা মনে হয় ওটা কিছু হচ্ছে, মানে তুমি যদি বসে থাকো একসঙ্গে, ইউ থিঙ্ক ইউ আর নট ডুইং এনিথিং, বাট ইউর ব্রিদিং ওটা এতই পার্ট অফ ইউ, ইউ ডোন্ট রেকগনাইজ ইট অ্যাজ ডুইং সামথিং। সো ফর মি মিউজিক ইজ লাইক দ্যাট, হয় না? মানে আমি বলবো ল্যাঙ্গুয়েজ, মানে মিউজিক একটা ভাষা, এবং আই এম শিওর অমিত দাও সেটা, অফকোর্স কমিউনিকেশন। এবং এই যে কথা বলা, ইট ইজ লাইক নিঃশ্বাস নেওয়া, একই। মানে আমরা যদি কথা বলতে না পারি তাহলে কি মনে হবে? দম বন্ধ মনে হবে না, দম চাপা মনে হবে যে তুমি কিছু বলতে চাইছো। তা আমার মিউজিক আমার কাছে এসেছিল বলতে চাওয়ার জায়গা থেকেই। আর খুব ছোটবেলাতে একটা বিশেষ করে একটা অ্যালবামের কথা আমি সবসময় বলি, হীরক রাজার দেশে, একটা গ্রেট ফিল্ম। সেই ফিল্মটা আমি হলে দেখেছিলাম যখন আমার 6 বছর বয়স, এবং এটা মানে গ্রেট রোল ইন মাই আন্ডারস্ট্যান্ডিং অফ মিউজিক। যে গুপি গাইন বাঘা বাইন তারা গান গাইছে, কিন্তু তারা আসলে কমিউনিকেট করছে, নিজেদের মধ্যে কমিউনিকেশনটাই তাদের গানের মাধ্যমে হয়। অ্যান্ড অল দেয়ার ডায়ালগস, সেই ডায়ালগসটা কখনো আছে কথায়, আবার কখনো আছে গানে। সো গানটা হয়ে যাচ্ছে এক্সটেনশন অফ দেয়ার কনভারসেশন। আমার কাছে এইটাই হচ্ছে মিউজিক, এক্সটেনশন অফ মাই কনভারসেশন। কখনো আমি মুখে কথা বলবো, আবার কখনো আমি গানের মাধ্যমে বলবো, কিন্তু আমি গানের মাধ্যমে যে কথাগুলো বলছি সেগুলো আমি বিশ্বাস করি আর সেগুলো আমি মেনে চলি। কিন্তু আমি মিউজিকের যে কমার্শিয়াল মিউজিক ফিল্ডে এসে দেখেছি, যারা মিউজিকের লিসনার তারা বেশিরভাগ সময়ই সেটা মনে করে না। তারা ভাবে যে মিউজিক একরকম হবে আর কথা বলা অন্যরকম হবে। এবার ধরো আমি যে মিউজিক করছি সেটার মধ্যে সেটা রক মিউজিক, তার মধ্যে এক ধরনের বিপ্লব আছে, এক ধরনের ঔদ্ধত্য আছে। যখন আমরা অমিত দার আমি কাজ করছিলাম, একটা গান ছিল আমি যাই, সেই গানটায় একটা অপশব্দের ব্যবহার ছিল, একটা গালি ছিল। তা আমি অমিত দাকে বললাম যে তুমি গুরুজন মানুষ, তোমার সঙ্গে একটা অ্যালবাম করছি, এর মধ্যে আবার গালাগালি থাকবে, তো এর একটা গালাগালি মুক্ত ভার্সন আমরা করি, যাতে এটা থাকবে না। অমিত দা বলল, আরে ওইটাই তো গানটা, ওই যে গালি দিচ্ছিস ওইটা রাগ দিচ্ছ। অমিত দা মানে হ্যাঁ তুইও বলে আমাকে যে গালি দিচ্ছিস ওইটা হচ্ছে ওই রাগ, এবং ওইটা হচ্ছে প্যাশন, কাজেই ওইটা রাখতেই হবে, ওটা ছাড়া আমি করব না। না কিন্তু এখানে তোকে আমি একটু মানে থামিয়ে দিচ্ছি, কিছু মনে করিস না, বিকজ আমি কিছু মানে ইন্টারন্যাশনাল ট্রাভেল করার সূত্রে কিছু রক মিউজিশিয়ানদের সাথে কিছু ইন্টারাক্ট করেছি। ওদের আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইজ রক মিউজিক টু দেম। ওরা কিন্তু সবসময় অ্যাঙ্গার কথাটা বলেনি, মানে ক্রোধ থাকবে, বিপ্লব থাকবে, কিন্তু ওদের মধ্যে অনেকেরই আমি বলছি ম্যাড মেলি, কাউন্টিং ক্রোজের যে ওর সাথে আমি ফুল একটা অ্যালবাম করেছি, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, বেস্ট প্লেয়ার, ফ্যান্টাস্টিক। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, বাট ও বলেছিল ইট ইজ আওয়ার এক্সপ্রেশনটা আলাদা করে অ্যাঙ্গারের কথা কিন্তু আমিও বলছি, এক্স্যাক্টলি ইট ইজ পার্ট অফ আওয়ার মানে ওটা ভালোবাসাও হতে পারে। ইয়া অফ কোর্স মানে যার জন্য এত ভালো ভালো রক মিউজিক, রক মানে তুমি ডায়ার স্ট্রেটস শোনো, লেড জেপ শোনো, স্টেয়ারওয়ে টু হেভেনের মধ্যে কোথায় রাগ আছে? না, কিন্তু এরকম অনেক গান আছে যাতে আছে আছে একই ব্যান্ডের আছে, অফ কোর্স। তো আমারও তো সব গানে নেই। না না, একটা গানের যা 8টা গানের মধ্যে একটি গানে একটি অংশের কথা আমি বললাম, হ্যাঁ অন্য কোথাও তো ছিল না। তোর তো অনেক ভালোবাসার গান, ওটাও ভালোবাসারই গান, ওটাও ভালোবাসারই গান। আমি যাই এটা ভালোবাসারই গান, ওর মধ্যে ওই শব্দটা আমি ব্যবহার নাও করতে পারতাম, কিন্তু অমিত দা বলল না ওটা হচ্ছে একটা প্যাশন, এবং ওটা এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে একভাবে চিহ্নিত করছে। অমিতদার মতো করে বলেছিল যে এটা বাদ দেওয়ার কোনো মানে হয় না। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে আমাদের যে জীবন তার মধ্যে সব রকম কিছু আছে, গানেও তা আছে, কিন্তু গানে যখন আমরা করি সেটা অনেক বেশি লোকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়, উইচ ইজ অলসো আ নিউ থিং। মানে আগে হয়তো হতো না, এখন হয়।
কিন্তু সেই একই জিনিসটাই যদি তোমার জীবনেও তুমি করো, তখন লোকে কিন্তু সেটা মনে করবে না না ওটা তো গানে পসিবল, স্বাভাবিক জীবনে কেন? তো এই গান আর জীবনের যে একটা ডিভিশন শ্রোতারা করে ফেলে, আমি সেটা একমত নই। আমার কাছে আমি যা গানে যা বলি, গানে যেভাবে বলি, সেটাই আমি জীবনে মেনে চলি, এবং সেটা আমি পছন্দ করি। আর গানটা লিখছো আর ফিল করছো ডাইরেক্টলি ফ্রম লাইফের এক্সপিরিয়েন্স থেকে নিয়ে করছো না? এক্স্যাক্টলি। ওটা তো তার বাইরে কিছু না, ইটস পার্ট অফ দ্যাট হোল বিগ পিকচার আর কি। ওইটাই it is my music is the reaction of the things I am experiencing, and you are sharing with your audience. Yes. আর একটা কথা রূপমকে বলি, যে আমাদের মধ্যে আছে না লিরিক স্ট্রেংথ, গানটা অলমোস্ট ওই মানে মিউজিকটা অলমোস্ট পেছনে কি চলছে অনেক সময় রং আর নট সো গুড, বাট ইয়োর ব্যান্ড ফসিলস, তোমার গলাটা যদি মিউট করে দেওয়া হয়, দ্য মিউজিক ইজ অলসো ভ্যালিড। না, এটা অ্যাবসলিউটলি কারেক্ট, বিকজ ওদের সাথে যখন আমি ওই প্রসঙ্গে বলি, যখন আমি একটা কোক স্টুডিও বলবো, যাই হোক, আমি শোতে গেলাম, আমার তো মানে রিহার্সাল থেকে আই ওয়াজ লিটল, মানে ওই হয় না, মানে কি হবে, অনেকদিন পরে এরকম একটা রক ব্যান্ডের সাথে বাজাচ্ছি, সম্বিত বললো যে রূপম দা চেয়েছে তুমি বাজাও, আমি ভাবছিলাম যে ওদের সাথে বাজাবো, তা আমার তো সবসময় কিছু বক্তব্য থাকে। আমি দেখলাম যে পুরো ব্যান্ডটা যেভাবে আমাকে, কোকো তো বটেই, কিন্তু পুরো ব্যান্ডটা যেভাবে আমাকে গ্রহণ করলো মিউজিক্যালি, এবং আমার যে গ্রুপগুলো আমি বললাম, ওনার সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ এটাই থাকবে, এটা আমি করবো, শুভেন্দা মাঝখানে তোমার তবলার কিছু দাও বলে, ওরা পুরো ব্যান্ডের পুরো সাউন্ডস্কেপটাকে যেভাবে আমার সাথে একটা ফুলের মতন সুন্দরভাবে তুলে ধরলো। এবং সেখানে তুমি যেটা বলছো, ও ঢুকলো বটে, ডেফিনেটলি যখন ঢুকলো তখন অন্য ব্যাপার হয়ে গেল, কিন্তু সেটা না হলে ওটা একটা ইনস্ট্রুমেন্টাল পিস হয়ে যেতে পারে। হ্যাঁ, অফকোর্স। না, আমি বলছি ইভেন ফসিলস এজ এ ব্যান্ড, আমাদেরকে ছাড়া, জাস্ট ফসিলস, আমি দেখেছি যারা মানে লিরিক গান শুনছে, মানে আমরা খুব কথাটা কি সুন্দর, বাট ওটা তো কবিতা পড়া হচ্ছে না, গান করা হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য মিউজিক পার্ট অফ ইট? অনেক সময় দেখবে ম্যাক্সিমাম সময় খুব উইক, not very tasty, but Fossils, especially after Alan joined, it's একটা মানে খুব অথেন্টিক জনরে আছে, ওটা আমি না খুব বিশ্বাস করি, মানে ওই স্টাইলিস্টিক্যালি ইজ ভেরি জেনুইন আর কি, আর বিলিফটা ইটস দেয়ার, ওইটাই আমি বললাম, মানে কথা ছাড়াও ইটস ভেরি স্ট্রং। আদারওয়াইজ অ্যালান অ্যাকচুয়ালি আমাদের একদম আদি মেম্বার, আমরা শুরুই করেছিলাম অ্যালানকে দিয়ে, তারপর অ্যালান চাকরি নিয়ে হায়দ্রাবাদ চলে যায়। আই নো, না ইভেন দীপ, ফ্যান্টাস্টিক। দীপ তো তোমার অফকোর্স, হ্যাঁ, মানে পুরো ব্যান্ডটা একটা মানে একটা কি বলবো, একটা সাউন্ডস্কেপে বিশ্বাসী, এইটা আনকম্প্রোমাইজিং সাউন্ডস্কেপ, আনকম্প্রোমাইজিং, আর দেয়ার ইজ নো প্রিটেন্স, নো ফেক নেই কিছু, খুব মানে একদম ভেতর থেকে ফিল করছে, ভেতর থেকে মানে অমুক জিনিসটা দেখাতে হবে বলেই একদম একদম এই জিনিসটা অন্তত আমাদের ব্যান্ডে নেই। মানে অনেক সময় আমি তো ইনস্ট্রুমেন্টালিস্ট না, মানে আমি একজন কম্পোজার হিসেবে বা আমি একজন সিঙ্গার হিসেবে আমার মনে হয় যে এটা হলে ভালো, তো তখন ওরাই আমাকে বলে যে না, এটার কোনো প্রয়োজন নেই গানে। তো এইটা আমি শিখেছি, আমি ওদের সঙ্গে কাজ করতে করতে শিখেছি যে প্রয়োজন বলে একটা শব্দ আছে। একদম একদম, আর তুই সেটা এত সুন্দর বুঝিস। আমি ওই একটা মানে তুই বললি না, মানে ও সরে গেল পুরো, বলে তুমি করো, আমি শুনছি, ও একটা মানে একদম, মানে আমি স্টুডেন্ট বলবো না, একটা সুন্দর একটা মানুষের মতন ও পুরো ব্যাপারটা শুনলো, বুঝলো, আমারও কমফোর্টেবল লাগলো, স্টেজে গিয়ে কোনো অসুবিধা হলো না। ওদের সাথে আড্ডা মারতে গিয়ে একটা জিনিস আমার দারুণ লাগছে, সেটা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি তোকে বলেছিলাম যে আমি তোর সাথে বাজাবার পর আমার একটা মনে হলো একটা কমপ্লিট সাইকেল আমি কমপ্লিট করলাম উইথ ভোকালিস্ট। I played with Bhimshen ji, I played with Girija Devi ji, and then I'm playing with Rupam Islam on the stage. So আমার কাছে মানে ওটাও একটা প্রাপ্তি, আমি অনেস্টলি বলছি যে তোদের গান বাজনা আজকের দিনে দাঁড়িয়ে এত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এবং ওর সাথে আরেকটা জিনিস আমার খুব মজার জিনিস, যে ওর লাইফও কিন্তু শুরু হয়েছে রিদম দিয়ে। ও যখন প্রথম পারকাশন বাজায়, এবার আমি বলি তুই শোন,
তুই যার কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছিস, রবি কাকু, রবীন মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, শ্রী শৈলেন মুখোপাধ্যায়, গন্ধা যেটু বলতাম, আমাদের পাড়ার, তোর গল্প খুব এসে বলতো। শৈলেন বাবুর ভাই, শৈলেন মুখোপাধ্যায়ের ভাই। আমি রবি কাকু বলতাম, কারণ আমার ছোট কাকার খুব বন্ধু, এবং আমাদের বাড়িতেই রবি কাকু অলমোস্ট থেকেছে এরকম টাইপের আর কি। আর তোর কথা খুব বাইন চক্রে তুই শিখছিস, এবং তোদের বোধহয় ঝঙ্কার গোষ্ঠীর একটা প্রোগ্রামে বোধহয় আমি গেছিলাম, তোর বাবা মা ছিলেন, তুই সেই প্রোগ্রামে প্রথম নট এজ আ সিঙ্গার, তুই পারকাশন গাইছিস। সো ইউ আর বেসিক্যালি ইন মাই টিম অ্যাকচুয়ালি। এবং তোর প্রথম ব্যান্ডের নামও ছিল রিদম। এক্স্যাক্টলি। তো তোর সাথে আমার এখানে কোথাও একটা আর্থিক যোগ আছে। তারপরে তোর যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ির সাথে আমার বহুত দিনের সম্পর্ক। অভিজিৎ দা, মানে দা বলি, কিন্তু অভিজিৎ কাকু আমার কাকার বন্ধু, আর রূপসা একদম আমার নিজের বোনের মতো। তো যাই হোক, তো তুই আরেকটা জিনিস বল, তোরা বল, এই যে আজকে সেলিব্রিটি এই যে চারিদিকে আমরা শুনি, এইটাকে তোরা কিভাবে দেখিস? মানে সেলিব্রিটি, হোয়াট ইজ সেলিব্রিটি টু ইউ? মানে টার্ম সেলিব্রিটি, এই যে সেলিব্রিটি, এটা কি? মানে খায় না মাথায় the word celebrity or ট্যাগ করে দেওয়া হয় তোমার গায়ে, ওর গায়ে, কখনো কখনো আমার গায়ে। তো আমরা কি, মানে এটা কি, তোমরা কিভাবে দেখো? কারণ আমি তো কিছু বুঝি না, দেখি না। এটা খুব আপত্তিকর একটা জিনিস। মানে এটা অনেক সময় আমাকে বলতে হয়েছে যে আমি সেলিব্রিটি না, কারণ এটা মানে অনেক রং নোশনের জন্ম দেয়। মানে এই জিনিসটা, এই ট্যাগিংটা, মানে এক নম্বর কথা হচ্ছে যে তোমাকে যা খুশি বলে যাবে বিশ্বশুদ্ধ লোক, সেটা ভালো মন্দ সবকিছুই, এবং কোনোটাই তোমার গ্রাহ্য করলে চলবে না। এবার যারা আমাদের মতো, যারা সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলিতে আমরা বড় হয়েছি, এবার আমার বাবা মা মিউজিক করতেন, তারা হয়তো সেই রকম জনপ্রিয়তা পাননি, কিন্তু মিউজিকের একটা যে শ্রেষ্ঠ মানুষ যারা, তাদের সঙ্গেই ওঠা বসা আমাদের ছিল ছোটবেলা থেকে। রামকুমার বাবুর গান, রামকুমার বাবুর জন্য এবং গান লিখতেন, অনল বাবু সুর করেছেন, পিন্টু ভট্টাচার্য গেয়েছেন, এবং আমি নিজে রামকুমার বাবুর বাড়ি গেছি, তারানাথ চ্যাটার্জি লেনে, তারকনাথ চ্যাটার্জি লেন বোধহয়। তো সেখানে গিয়ে গান গিয়েছি, উনি সুর করবেন। তো সেই সব অভিজ্ঞতা ছোটবেলা থেকেই। অলোকনাথ দে আমাদের সঙ্গে বাজিয়েছেন আমাদের রেডিও রেকর্ডিংয়ে। তো এই সমস্ত অনেক, এবং আরও সংস্কৃতি জগতের প্রচুর মানুষের সঙ্গে আমাদের চেনা পরিচিতি, প্রায় এক ধরনের আত্মীয়তা, মানে আত্মীয়তা বলতে বন্ধুস্থানীয়তা, সেটা ছিল। কাজেই তারা অ্যাকসেপ্টেড ছিলেন গুণীজনদের মাঝে, কিন্তু পাবলিকলি তাদের নিজেদের গান, নিজেদের তৈরি করা গান তো প্রকাশ করতে পারেননি সেভাবে। কাজেই ওইভাবে জনতার দরবারে তারা গিয়ে পৌঁছননি। কিন্তু এই যে মিউজিক, এটা থেকে কখনো তারা আঘাত পাননি। তো আমার মাঝে মাঝে মনে হয় যে তারা হয়তো প্রচুর জনগণের কাছে পৌঁছননি, এটা ঠিক কথা, কিন্তু একইভাবে তাদের তো মিউজিক কখনো আঘাত করেনি। না, কিন্তু এখানে তোকে আমি ইন্টারাপ্ট করছি, যে সেলিব্রিটি মানে তো যার কাজটা সেলিব্রেটেড, আমি তো এটা বুঝি। তো যার কাজটা সেলিব্রেটেড তাকে আবার গালি দেয়? হ্যাঁ, কিন্তু গালি তো দেয়, মানে এটাই, তারা তোকে সেলিব্রিটি ভাবছে না নিশ্চয়ই। না 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 না, সেলিব্রিটি ভেবে গালি দিচ্ছে, সেলিব্রিটি ভেবেই। কেন সেলিব্রিটি? এই সেলিব্রিটি হওয়ার যোগ্যতা কিসের? ও সেইভাবে। যাদের তুই কখনো কখনো আমি দেখেছি, তোর আমি একটা দুটো ইন্টারভিউ দেখছিলাম, যাদের তুই বলেছিস যে পণ্ডিতেরা বা বিচারকেরা বা কি বিজ্ঞরা তোর গান বাজনা কখনো কখনো তারা কটূক্তি করেছে, তো তাদের সম্বন্ধে তোর একটু ক্রোধ মাঝে মাঝে বেরিয়ে পড়েছে, এবং পরেও মাঝে মাঝে, তুই সেটা কিভাবে দেখিস? এখন সেটা কিভাবে দেখিস এই জায়গাটা পৌঁছে যাওয়ার পরে? কারণ একটা জার্নি, সবাই ক্রোধ নয়, লজিক্যাল একটা বিশ্লেষণ তুমি বলতে পারো। মানে ক্রোধ, রাগিস নি কখনো? না, মানে লজিক্যাল প্রেজেন্টেশন। দেখো, আমি যে স্টেজটা যখন করি তখন তো আমি ফ্রি, তখন আই ক্যান ডু এনিথিং। কারণ স্টেজে গিয়ে যদি আমি মুখোশ পরে থাকি তাহলে চলবে না।
স্টেজে গিয়ে স্টেজে যা করি সেটা আমি ভুলেও যাই, আই ডোন্ট রিমেম্বার অল দোজ থিংস। অ্যান্ড স্টেজটা হচ্ছে একটা ফ্রি এক্সিস্টেন্স, সেখানে রাগ আছে, সেখানে কান্না আছে, সেখানে ডিগবাজি খাওয়া আছে, সেখানে লাফালাফি আছে, সেখানে একদম নিজেকে ছেড়ে দেওয়া আছে। নিজেকে যদি ছেড়েই না দিই তাহলে রক মিউজিক আমি করতে পারবো না। নিজেকে আমি বন্ধ করে রাখলাম বা আমি ভাবলাম যে এটা দেখে কি হবে, এর কি প্রতিক্রিয়া হবে, এরকম ভাবে রক মিউজিক আমি করতে পারবো না। সো ওইটার কথা আমি ছেড়ে দিলাম। কিন্তু এমনিতে যখন আমরা আলোচনা করছি তখন যদি আমি কাউকে মূর্খ বলি, সেটা রাগ করে নয়, লজিক্যালি আই ক্যান প্রুভ যে সে মূর্খ, সেটাই আমি করে থাকি। মানে যার পাণ্ডিত্য যেখানে গিয়ে উইদাউট এনি রিজন বাট ফর আ ভেরি ক্রুকেড রিজন, উইদাউট নোয়িং দ্য রিজন। এটা অনেক সময় আমি দেখেছি। আমি তোকে বলছি যে আমি একবার আমেরিকায় খুব ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ধরে নিতে পারিস সিঙ্গার্সদের সাথে ট্যুর করছিলাম। তো অফ টাইমে আমাদের থাকে না যে আমরা শুক্র শনি প্রোগ্রাম, তারপরে সোম থেকে বৃহস্পতি পর্যন্ত আড্ডা বাজিয়ে রেয়াজ, বন্ধু বান্ধব আসছিস, কেউ শিখতে আসছে। তো আমি রাত্রিবেলা একটা বব মার্লি চালিয়ে দিয়েছিলাম, শুনছিলাম, বিকজ আই লাভ হিম লাইক এভরিবডি। তো আমাকে সেই পোক্ত প্রখ্যাত সিঙ্গার বলছিল, আরে শুভেন ভাই ইয়ে ক্যা বেমতলব কি গানা শুনতে হো। তো আমি তখন ওনাকে বলেছিলাম, সিন্স আই হ্যাভ বিন প্লেইং in WOMAD and all those big festivals, আমি ওদের সাথে ইন্টারাক্ট করে দেখেছি যে কই ওদের তো এরকম মনে হয় না যে আমাদের তবলা বেমতলব, আমাদের ক্লাসিক্যাল গান বেমতলব তো কখনো মনে হয়নি। দে অলওয়েজ ওয়ান্ট টু লার্ন যে কি হচ্ছে। আমাদের এই সাইকিটা আমি বুঝতে পারি না, যেটা আমি বুঝতে পারছি না সেটাকে সঙ্গে সঙ্গে বেমতলব বলে দেওয়া কি। তখন আমি বললাম যে আপনার কাছে যেটা বেমতলব লাগছে, আজকে যার কথা বলছেন তিনি আপনাদের গান শুনলে কিন্তু এই কথাটা বলবেন না। আই এম শিওর তিনি আপনাকে মাথার উপরেই রাখবেন, কারণ উনি বুঝতে পারছেন না, উনি জানতে চাইবেন। এই যে ডিফারেন্সেস অফ ওপিনিয়নটা এত স্ট্রং সব জায়গাতে, এটা তুমিও এতদিন অনেক ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সাথে তুমি স্টেজে ইন্টারাক্ট করেছো, আমি তোমার মতামতটা জানতে চাইবো। এখানে তুমি কি এটা নট অনলি ক্লাসিক্যাল, মানে অন্য জনরার যে মিউজিশিয়ানসরা, স্পেশালি ইন্ডিয়ান সেকশনে, তারা ওয়েস্টার্ন মিউজিশিয়ানসদের বা যেটা বুঝতে পারছে না সেই ধরনের মিউজিশিয়ানসকে তারা কিভাবে দেখে? আমি ওরা কি দেখছে আমি জানি না, তো আই ডোন্ট টক টু দেম মাচ। বাট আমি যেটা বলছি, যেটা হওয়া উচিত, যেটা দে ডোন্ট গেট দ্য সেন্সিবিলিটি অফ দ্য সো কল্ড ওয়েস্টার্ন হারমোনিক মিউজিক। মানে ওরা ওই সেন্সিবিলিটি না বুঝলে এনজয় করতে পারে না। ইফ আই প্লে একটা কোনো ক্লাস্টার অফ নোট যেটার একটা বিউটি আছে, ও বুঝবে বিকজ তুমি বিকজ ইউ আর প্লেইং দ্যাট কাইন্ড অফ মিউজিক। আরেকজন যেটা শোনেনি, নট ইউজ, এটা কি? সো ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট অল বিউটিজ, না, ডিফারেন্ট কালার্স অফ ফ্লাওয়ার্স, ডিফারেন্ট ফ্লাওয়ার্স। সব ক্যাকটাস ইজ অলসো আ গাছ, ইজ থর্নি, লাগবে, বাট ইট ইজ সো এই বিউটিগুলো যাচ্ছে ওরকম না, এইরকম আর কি, ইটস লাইক ওয়ারিং ব্লিঙ্কার্স এর মতন। আমরা এই সব আর সবকিছু বিকজ আমি খুব ফিল করেছি, আর দে ডোন্ট এনজয়, ওই জন্য না দ্য রিয়েল অ্যামালগামেশন অফ মিউজিকস খুব হয় না, কারণ দুটো দিকের জিনিসটা না, দুটো খুব ভালো করে বিউটিটা না বুঝলে, হয়তো খুব এক্সপার্ট না হলেও, বাট দের ইজ আ সেন্সিবিলিটি ফ্যাক্টর না। কিন্তু আমি কিন্তু উল্টো এক্সপিরিয়েন্স আমার অনেক আছে, মানে যেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় আমাকে ফোন করে বলছেন যে তোমার গান আমি এত ভালোবাসি, এবং আমি তো জানতাম না, অনেকবার ফোন করেছেন, আমি ধরিও নি, আমি মানে আননোন কলার। সো ফাইনালি যখন রূপসা ধরেছে তখন সে আমাকে ফোনটা দিল যে সন্ধ্যাদি ফোন করছেন। তো সন্ধ্যাদি বলছেন এই কথা, তিনি তো আমার গান শুনেছেন এবং তার ভালো লেগেছে, তিনি আরো শুনতে চান। বাহ, কাজেই এই এক্সপিরিয়েন্স তো আমার আছে। তারপরে ধরা যাক শঙ্কর আহসান লয়ের সঙ্গে যখন দেখা হলো আমার ইয়েতে গিয়ে শিকাগোতে, ওখানে বাজাতে, ওখানে আমরা পারফর্ম করতে গেছিলাম, ওখানে আহসান শঙ্করজি যখন বেরোলেন তখন ওর সঙ্গে আলাপ করিয়ে দিলেন। তখন শঙ্করজি বললেন, হ্যাঁ তোমাদের সঙ্গে তো আমরা স্টেজ করেছি, বড় বিউটিফুল ব্যান্ড, এত সুন্দর তোমাদের মিউজিক,
তো সেই কথা তো বললেন, সেটা তো মানে সবাই দেখেওছে। আমরা ফরচুনেটলি একটা ভিডিও একজন করছিল, কাজেই দেখা গেছে সেই জিনিসটা। কাজে এগুলো তো, এইসব এক্সপিরিয়েন্সও তো আমার হয়েছে। আমাকে জয়দার মতো মানুষ, জয় গোস্বামী, তিনি ফোন করে একদিন আমার সাথে কথা বলছেন, আমি জানি না হঠাৎ করে ফোন করেছেন, ফোন করে 50 মিনিট ধরে একটানা উনি কথা বলে গেলেন আমার মিউজিক নিয়ে। আমার মিউজিক উনি শোনেন এবং সেই মিউজিকের উনি কি কি বুঝছেন সেটা নিয়ে উনি বলছেন যে এগুলো তো আমি বুঝছি, কিন্তু এগুলো ঠিক কিনা, আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ ইউ, এবং জানতে চাই যে এই যে আমি এই লাইনে ভাবছি এগুলো ঠিক কিনা। তো এমন এমন সমস্ত কথা উনি বললেন যে আমার মনে হলো যে এটা তো জয়দা যদি লিখে ফেলেন তো ভালো হয়। আমি বললাম যে জয়দা, এই যে আপনি কথাগুলো বলছেন এগুলো তো কেউ বিশ্বাস করবে না যেগুলো আপনি বলছেন, এর কোনো রেকর্ডও থাকবে না, এবং এই যে যেভাবে আপনি অ্যানালাইজ করছেন এটা তো আর কেউ পারবে না, তো আপনি একটু লিখবেন। তো উনি প্রথমে রাজি হননি, পরের দিন উনি নিজেই ফোন করে বললেন ঠিক আছে আমি লিখবো। তারপরে 1 মাস ধরে উনি আমার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন গান, এই সমস্ত শুনে টুনে প্রায় 8000 শব্দের একটা প্রবন্ধ লিখলেন, যেটা আমার গান নিয়ে। কাজেই এটাও তো আমি পেয়েছি। কাজেই আমার বিচারে না, আমি এটা বেশি দেখেছি। আর যখন কিছু নেগেটিভ দেখেছি, সেই নেগেটিভ যে নেগেটিভ সেটা প্রমাণ করবার মতো জ্ঞান আমার আছে, সো আই ক্যান ডু ইট, সেটা আমি করে দিই। ইভেন্চুয়ালি মানুষ তো না, একটা 10টা এরকম হবে, 5টা ঠিক হবে, সাম ইন বিটুইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাভ টু কাইন্ড অফ, মানে আমি না এগুলো আমি বলছি, ও বলছে, কিন্তু এগুলো আমি যখন প্রথম ফিউশন করি সেই জায়গাতেও আসবো। যখন আমি প্রথম আরম্ভ করলাম 1985-এ, আমিও প্রচন্ড কিন্তু স্ট্রং অপোজিশনের মধ্যে দিয়ে গেছি, মোস্টলি ফ্রম ইন্ডিয়ান ক্লাসিক্যাল সেকশনস থেকে। আমি খুব একটা সাপোর্ট পাইনি। আমাদেরও তোর গল্পও শুনবো, তুই এরকম ফেস করেছিস কিনা, তোকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কিনা। হ্যাঁ সেটা তো হয়েছে, আমাকে লু হিলকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জামশেদপুরের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আমি আর লু দুজনকে, লু হিল্ড তখন আমাদের মানে কি বলবো, প্রথম একদম অরিজিনাল ব্যান্ড যেটা ছিল, তাতে লু ছিল, তুই জানিস। আমাদের স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং আমি যখন ধিক ধিনা কেটে দিনা করছি, এগুলো হোয়াটস গোয়িং অন, স্টপ ইট বলা হয়েছে। ফানি রিদম আমাকে বলা হয়েছে, স্টপ দিস ফানি রিদম। আর সেই ধিক ধিনা কেটে দিনা পরবর্তীকালে অনেক ব্যান্ডও ইউজ করেছে, তুই জানিস, ক্যাকটাস করেছে অ্যাবসলিউটলি। এবং মানে করেছে মানে আনন্দের সাথে। আমাকে যখন বলা হয়েছিল যে এরকম একটা সিনেমার জন্য ওরা করতে চায় নীল নির্জনে, আমি বলেছি অ্যাবসলিউটলি, খালি অ্যাকনলেজ করিস, বাট সেটা ওরা করেছে। এবং তো আমার কথা হচ্ছে, তখন আমার এটাই মনে হয়েছিল যে আই উইল নট কম্প্রোমাইজ উইথ হোয়াট এভার। এই সাউন্ডস্কেপটাকে আমাকে দাঁড় করাতেই হবে, আজকে না হয় কালকে, না হয় পরশু, না হয় তরশু, এটা দাঁড় করাতেই হবে। কনভিকশনটা আমার ছিল এবং আমাকে সবসময় বলা হয়েছে তুই তো ভালো দৌড়া বাজাস, তুই তো ক্লাসিক্যালের ভালো নাম করছিস, সবকিছু করছিস। কারণ আমার তো দুটো একসাথে শুরু হয়েছে না। আমি 1982-তে মানে বড়দের সাথে বাজানো শুরু করেছি, আর 1985-এ আমার ব্যান্ড ফর্ম করেছে। তো আমার গ্রোথটা দুটো একসাথে হয়েছে। তো সুতরাং আমার বাবাও কিন্তু সেই কথা আমাকে বলেছিলেন যে তুই তো ক্লাসিক্যাল শিখেছিস। তুই সেটা বল, ক্লাসিক্যাল কি? ক্লাসিক্যাল শিখেছিস? আমি ক্লাসিক্যাল এই সমস্ত মাস্টারমশাইদের কাছেই শিখেছি, যা রবীন মুখোপাধ্যায়, প্রদীপ বাবু, হ্যাঁ প্রবীর বাবু ছিলেন, তারপরে শৈবাল বাবু ছিলেন, তারপরে আমি বাড়িতে শিখেছি সুভাষিস নাথের কাছে। তো আর ছোটবেলা থেকে তো বহু ক্লাসিক্যাল গান তো এমনি আমার পরিমণ্ডলে ঢুকেছিল না, যেহেতু বাবা সুর করতেন। আমাকে প্রথম যে গানটা উনি গাইতে বলেছিলেন, মানে প্রথম বাবা মা যে গানটা আমাকে গাইতে বলেছিল, একটু শুনি না। না সেটা আমি এখন আর গাইতে পারি না। এবং এখন তো এরকম কোন ক্লাসিক্যাল বেসড একটা তোর গলায় কোনোদিনও আমি অন্য ধরনের রজনীকান্ত শুনেছি তোর গলায়, খুব ভালো একটা, জাস্ট গ্লিমস। जय जयति जय रघुवंश भूषण राम राजीव लोचनम। जय जयति जय रघुवंश भूषण राम राजीव लोचनम। जय ताप खंडन
जगतमण्डन ध्यानगम्य अगोचरं जय जयति जय रघुवंशभूषण राम राजीव लोचनम् अद्वैत अविनाशी अनिन्दित मोक्षपद हरिगुञ्जनम् अद्वैत अविनाशी अनिन्दित मोक्षपद हरिगुञ्जनम् तव शरण भवनिधि पारदायक शरण भवनिधि पारदायक अन्न जगत विडम्बनम् जय जयति जय रघुवंशभूषण राम राजीव लोचनम् त्रैतापखण्डन जगतमण्डन ध्यानगम्य अगोचरम् अमिता কিছু বাজাও না হ্যাঁ চলো আমার পডকাস্টের নাম দিতে হবে সোশিয়ালি মিউজিক্যাল।